সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমানকে নিয়ে কেঁদে কেঁদে সব ফাঁস করে দিলেন রুমিন ফারহানা। এইমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেপ্তার হলেন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামাত, বললেন শফিকুর রহমান। সরকারকে দ্বিমুখী কৌশল নিয়ে এগোতে হবে, বললেন রাজনৈতিক বিশ্লেষক। ক্ষমা চেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দিয়েছেন অপ্রয়োজনীয় কথা আর না বলার প্রতিশ্রুতি। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ। সর্বশেষ জানবেন তারেক রহমানকে নিয়ে হঠাৎ করেই রুমিন ফারহানা সব লাইভে এসে ফাঁস করে দিচ্ছে। কঠিনভাবে ফেঁসে গেছেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই মুহূর্তের সবচাইতে বড় খবর নিয়ে আমরা হাজির হয়েছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাল হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যাচ্ছে সংসদ সদস্য রুমিন ফারহানা এক আবেগঘন পরিবেশে কান্নায় ভেঙে পড়েছেন। অভিযোগ উঠেছে সাম্প্রতিক কিছু গোপন রাজনৈতিক নথি বা তথ্য নিয়ে ফাঁস করে দিয়েছেন, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। ঘটনার সূত্রপাত হয় আজ সকালে, যখন রুমিন ফারহানার একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় দেখা যায় এবং তিনি দাবি করেন পর্দার আড়ালে চলা অনেক অমীমাংসিত সত্য এখন জনগণের সামনে আসা জরুরি। তবে সবচাইতে বড় চমকটি আসে তার ঠিক কয়েক ঘন্টা পর। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবর পাওয়া যাচ্ছে যে বিএনপি নেতা তারেক রহমানকে কেন্দ্র করে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রচারিত দাবি অনুযায়ী একটি বিশেষ কার্যালয় থেকে তাকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও এই গ্রেপ্তার বা অভিযানের বিষয়টি এখনো কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সূত্র বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেননি। এই ঘটনার পর সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রুমিন ফারহানার ফাঁস করা তথ্যের সত্যতা কতটুকু এবং তারেক রহমানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরের নেপথ্যে আসলে কি ঘটেছে তা জানতে আমাদের প্রতিনিধিরা মাঠে কাজ করছেন। এই চ্যানেলের সঙ্গেই থাকুন। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকল্পে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছেন সরকার। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিবুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলী সম্পাদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এই দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন জানানো হয়েছে। ক্ষমা চেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দিয়েছেন অপ্রয়োজনীয় কথা আর না বলার প্রতিশ্রুতি। পবিত্র রমজান মাসের শেষ ভাগে নফল এবাদত শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নিজের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন এখন থেকে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন তিনি। শুভাকাঙ্ক্ষী সহ সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর আজকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকে নানা ঘটনায় আলোচিত। ঢাকা ৮ আসনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য তিনি সমালোচনাও করেছিলেন। ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন লিখেছেন, আমরা কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথ চলার শক্তি। এবার রমজান মাসের শুরু থেকে বিভিন্ন জেলায় গিয়ে তারাবির নামাজ পড়েছেন নাসিরউদ্দিন। গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা। কথা বলার কথাও তিনি পোস্টে জানান। এরই মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবাই
সবার কাছ থেকেই একটি সুন্দর দিক নির্দেশনা পেয়েছি। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনার মনোযোগ দেওয়া। আমি বিনয়ের সাথে এই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই, প্রতিশ্রুতি দেন এই তরুণ রাজনীতিক। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামাত, বললেন শফিকুর রহমান। চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে জামাত ইসলামী পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এই প্রকল্পকে শুধু সমর্থন করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। আজকে সকালে নিজের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুড ব্যাগ বিতরণ অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন। চীনের সহযোগিতায় এই আয়োজন হয় বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিস্তাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না উল্লেখ করে অনুষ্ঠানে জামাতের আমির বলেন, আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটার কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশু বুঝে। আমরা ওই লিগ্যাসি আর বহন করতে চাই না। তিনি আরো বলেন, এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। ভারতের সঙ্গে তিস্তা নদীর পরিবর্তন চুক্তি আটকে থাকার মধ্যে কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প শীর্ষক প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। এটি তিস্তা মহাপরিকল্পনার নামেও পরিচিত। 2016 সালে সমীক্ষা শুরুর মধ্য দিয়ে তিস্তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুই দেশই বিভিন্ন সময়ে আগ্রহ দেখিয়েছে। অনুষ্ঠানে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ 50 বছরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জামাতের আমির বলেন, 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার ও উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে উল্লেখ করে অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের দিক নির্দেশনা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হোটেল নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটা চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। এ প্রসঙ্গে জামাতের আমির আরো বলেন, একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, তার নাম দিশানাই মিটিয়ে দেওয়া হলো। শুধু এই ক্ষেত্রেই তারা এটা করেনি, সারা বাংলাদেশকেই তারা এভাবে দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখলমুক্ত করেছেন বাংলাদেশকে। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি দাবি করে শফিকুর রহমান বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে যখন তখন হস্তক্ষেপ করে, কিন্তু চীন করে না। চীন অবহিত বন্ধুর পরিচয় দিয়েই রয়েছে। আমরা আশা করব অতীতের চেয়ে আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনার গুরুত্বপূর্ণ নিউজ। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।